হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সহচরী দীপিকা। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন বাজে সকাল 7টা আর এই বছরের প্রথম স্নোফল শুরু হয়ে গেছে। আপনাদের এই সৌন্দর্য উপভোগ করানোর জন্য আমি একেবারে নিচে চলে এসেছি। আসলে কাচের ভেতর থেকে অত সুন্দরভাবে দেখানো যায় না, তাই ভাবলাম নিচেই চলে যাই একেবারে। আর বছরের প্রথম স্নোফলস দেখতে ভীষণ মজা লাগে, কি সুন্দর লাগছে তাই না বলুন? তো উপরে এসে আগে ব্রাশটা করে নিলাম আর দেখলাম যে স্নো পড়া বন্ধ হয়ে গেছে, কিন্তু দেখুন চারদিকটা কেমন সাদা হয়ে গেছে। আর এইটা হচ্ছে মাম্মার স্কুল, কি সুন্দর লাগছে মাম্মার স্কুলটা দেখতে। এখন বাজে 7:30 আর শোভনও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। আবার দেখুন একটু একটু করে স্নোফলস হওয়া শুরু হয়ে গেছে। ছেলে তো এখনো ঘুমাচ্ছে, তাই ভাবলাম পাশের মাঠ থেকে একটু হেঁটে আসি। এই দেখুন মাঠটাতে কেমন স্নোফলস হয়ে পুরো সাদা হয়ে গেছে, যেন সবুজ ঘাসের উপরে কেউ সাদা চাদর বিছিয়ে দিয়েছে। তবে প্রতি বছর নভেম্বর মাসে প্রচুর স্নোফলস হয়, এবছর কিন্তু নভেম্বর মাসে সেইভাবে স্নোফলস আমরা দেখতে পেলাম না। সেই 7টার সময় তখন অন্ধকার ছিল রে মাম্মা। দেখ এখনো 1-2 ফোঁটা পড়ছে, দেখেছিস? আবার হবে, আবার স্নোফলস হবে। এবছরের প্রথম স্নোফলস হয়ে গেল, আবার হবে, আবার তুমি দেখো। দেখো না 1-2 ফোঁটা পড়ছে না, গাড়ির উপরে কেমন সাদা সাদা হয়ে আছে, গাড়িগুলো কেমন যাচ্ছে। কি ড্র করছো মাম্মা? কি ড্র করছো তুমি? ও বাবা, এটা পেঁচু ভূতু নাকি গো? এটা কে? কত স্নো পড়ছে দেখ। সকালে আরো পড়ছিল, এখন একটু কমে গেছে। মাম্মা তো ঘুমাচ্ছিল, এই উঠলো, উঠে বলছে আমিও স্নোফলস দেখবো। তো দেখলাম এখন আবার শুরু হয়েছে, মাঝখানে একবার বৃষ্টি শুরু হওয়াতে কমে গেছিল। মামা সোয়েটার পর বাবা, ঠান্ডা কিন্তু বাইরে খুব। তো চলুন এইবারে কিচেনে যাই, মাম্মাকে ব্রেকফাস্ট দেব। এমনিতেই আজকে স্নোফলস দেখার জন্য অনেকটাই দেরি হয়ে গেল। তো মাম্মা ব্রেকফাস্ট করে স্নান করে নিয়েছে, এখন ওকে স্কুলের জন্য রেডি করে দিচ্ছি। আর এই দেখুন এখনো পর্যন্ত মুখে কিন্তু একটু খাবার রেখে দিয়েছে, কি জানি বাচ্চারা মুখ টামলা করে কি খুশিটাই না পায়। বাই মাম্মা। এই ঠান্ডার মধ্যেও স্কুলে যেতে হয়, বরফ পড়লেও স্কুলে যেতে হয়, স্কুলের ওদের কোনো ছুটি নেই। যে প্রচন্ড ঠান্ডা একটা ওয়েদার। দেখুন হালকা হালকা আবার স্নোফলস হচ্ছে, এখন সকালের দিকে হয়েছে, এখন আবার কমে গেছে। চলুন এবার রান্না করব, দরজাটা আটকে দিই। আজকে ছেলেটা স্কুল যেতেও অনেকটা দেরি হয়ে গেল। আসলে কি বলুন তো, শরীরটা একদম ভালো নেই। 3 দিন ধরে এত ঠান্ডা লেগে গেছে, ছেলেটার খুব ভুগছে। মানে যেমনি সর্দি হয়েছে তেমনি কাশি হচ্ছে, আর মাঝে মাঝে আবার জ্বরও আসছে। তার জন্য একদম সকালে ঘুম থেকে উঠতে চাইছিল না। এখানকার স্কুলগুলোতে কি হয় জানেন তো, এখানে ঠান্ডা লাগলেও কিন্তু বাচ্চাদের স্কুলেই যেতেই হবে, কারণ এখানে পড়াশোনা তো স্কুল ভিত্তিক। যেহেতু পড়াশোনা স্কুল ভিত্তিক, বাড়িতে কিন্তু এরা অনেকটাই চাপ কম দেয়। তার জন্য স্কুলে যেহেতু প্রতিদিনের পড়া প্রতিদিন করায়, তার জন্য কিন্তু ওদের স্কুলে যেতেই হয়। তো যাই হোক, গেল স্কুলে, অনেকটা লেট হয়ে গেছে, ওর বাবা একদম ছুটতে ছুটতে নিয়ে গেছে। তো এখন আমি কিচেনে যাব, গিয়ে বানাবো লাউ চিংড়ি। চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিই। আমি এসে গেছি এখন কিচেনে, আর সব থেকে বড় কাজ হচ্ছে চিংড়ি মাছ ছাড়ানো। এইটা ছাড়াতে প্রচুর সময় লেগে যায়, আর যেহেতু ফ্রোজেন ছিল তার জন্য আমি একদম গরম জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে হাতে ঠান্ডা না লাগে। আর এই যে লাউটাকে এখন আমি কেটে নিচ্ছি। এখন আমি যে কোনো সবজি ছুরি দিয়ে বেশ ভালো কেটে নিতে পারি, যদিও খুব ঝিরিঝিরি হয় না, তবুও খুব একটা বাজেও কিন্তু কাটাটা হয় না। আর লাউয়ের ছোকলা আমি একদমই ফেলে দিই না, কারণ আলু আর লাউয়ের ছোকলা কালো জিরে দিয়ে ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো আমার লাউটা কিন্তু মোটামুটি কাটা হয়ে এসেছে, এটা হলেই কিন্তু আমি কড়াইটা গ্যাসে চাপিয়ে দেব। তো এই যে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা আর কাঁচা লঙ্কা। এমনিতেই আজকে অনেক দেরি হয়ে গেছে, তাই চিংড়ি মাছটাকে আর আলাদা করে ভেজে নিলাম না, ফোড়নের মধ্যে একেবারেই চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি আমি। চিংড়ি মাছটাকে খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু রাবার টাইপের হয়ে যায়, এমনিতেই এটা ফ্রোজেন মাছ। যাই হোক, আমি দিয়ে দিলাম সামান্য টমেটো আর দিয়ে দিলাম আদা বাটা। সমস্ত জিনিসকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে টমেটোগুলো একটু নরম হয়ে আসলেই কিন্তু আমি দিয়ে দেবো মশলা গুঁড়ো। আমাদের এখানে দেশীয় সবজি খুব একটা পাওয়া যায় না, আর
একই ধরনের দেশীয় সবজি খেতে খেতে একঘেয়েমি এসে গেছে, তাই যখনই আমরা নতুন কিছু দেখতে পাই তখনই কিন্তু নিয়ে চলে আসি। আর এখানে বাংলাদেশি দোকানগুলোতে বেশ ভালো লাউ বিক্রি হয়, অনেক কচিও হয়, তাই যখনই পাই তখনই নিয়ে চলে আসি। তার সাথে কিন্তু অবশ্যই একটা চিংড়ি মাছের প্যাকেটও নিয়ে আসি। সমস্ত মশলা দিয়ে দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি লাউগুলোকে দিয়ে দিলাম। আর এখানে তো রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই লাউগুলোকে আর আলাদা করে সেদ্ধ করে নিইনি, একেবারেই দিয়ে দিলাম। মশলার সাথে লাউটাকে একটু কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে ঢাকা দিয়ে হতে দেবো 15 মিনিট মতন। কিচেনে রান্না চাপিয়ে দিয়ে এখন আমি একটু বসে বসে চা খাচ্ছি। এই যে চায়ের কাপ নিয়ে বসে গেছি। কিচেন থেকে দেখলাম খুব সুন্দর বাইরে রোদ উঠেছে, তাই ভাবলাম রান্নাটা হতে থাকুক আর আমি এখানে বসে একটু চা খেয়ে নিই আর গায়েও একটু রোদ লাগিয়ে নেবো। এখানে তো রোদ এখন দেখতে পাওয়া যাচ্ছে না, তো যখনই রোদ ওঠে তখনই একটু গায়ে লাগিয়ে নিই, কারণ রোদ গায়ে লাগালে ভিটামিন ডিটা একটু পাওয়া যায় এখানে, যেটার খুব অভাব। সকালে তো বরফ পড়েছিল আপনাদের দেখালাম, কিন্তু দেখুন এখন সব বরফ গলে গেছে। সামান্যই বরফ পড়েছে, যখন অনেকটা বরফ পড়ে তাও একদিন মতো থাকে বরফ, যেহেতু সামান্য পড়েছে ওই জন্য কিন্তু রোদ ওঠার সাথে সাথে বরফগুলো সব গলে গেছে। তো এখন আমি চাটা খেয়ে নিই, তারপরে রান্নাঘরের বাদবাকি রান্না করব। এখনো 3 রকমের রান্না বাকি রয়েছে। তো আবার আমি এসে গেছি কিচেনে, আর এই যে লাউটা আমার প্রায় হয়ে এসেছে, তাই আমি এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা, শেষে দিয়ে দেবো ভাজা মশলা গুঁড়ো। লাউ হলে বিশেষ করে শোভন একটু ভাত বেশিই খায়, আসলে একঘেয়েমি রান্না কার ভালো লাগে বলুন তো। এইবারে আমি বানাবো হচ্ছে পাতলা করে রুই মাছের ঝোল, তাই জন্য রুই মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। এখানে সব ধরনেরই প্রায় ফ্রোজেন মাছ পাওয়া যায়, মানে আমি দেশীয় মাছগুলোর কথা বলছি, তবে আমাদের পছন্দের মাছ হচ্ছে রুই, পাবদা আর ইলিশ। তো রান্নাটা হতে থাকুক, আমিও বাদবাকি কাজটা সেরে নিতে থাকি। কি গো, ফিরতে আজকে দেরি হবে নাকি তোমার? হ্যাঁ, দেরি হবে। আর ছেলেটা অনেক দিন ধরে ওই চাউমিন খাবে বলছে, একটু ফেরার পথে নিয়ে আসবে ওর জন্য। দেখছি দোকান আর খোলা শরীরটা থাকলে ভালো নিয়ে নেই না, বারবার বলছে যে মা ডিনারে ওটা খাবো, তো ওর জন্যই নিয়ে আসো, ও খাবে ডিনারে। আমরা যেরকম রেগুলার ডিনার করি সেইভাবেই ডিনার করব, শুধু মাম্মার জন্য একটু যদি চাউমিন এনে দিতে ভালো হতো, বুঝলে তো? যদি দোকান খোলা পাই এনে দিও। হ্যাঁ, ঠিক আছে। তো শোভন তো এখন অফিসে চলে গেল, এইবারে আমি আমার লাঞ্চটা করে নেবো। এখন বাজে দুপুর 2টো, আর আমার কিন্তু খেতে খেতে আজকে অনেকটা দেরি হয়ে যাবে, আবার 3টের সময় রেডি হয়ে কিন্তু ছেলেকে নিতে যেতে হবে। তো উপরে যাই, লাঞ্চটা তাড়াতাড়ি করে নিই। আর প্রচণ্ড ঠান্ডা, মানে বাইরে থাকাই যাচ্ছে না, মানে রুমের বাইরে থাকাই যাচ্ছে না আজকে, এতটা ঠান্ডা পড়েছে আজকে। চলুন লাঞ্চটা সেরে তারপরে ছেলেকে নিতে যাওয়ার সময় আপনাদের সাথে আবার কথা বলছি। এখন বাজে হচ্ছে বিকেল 3টে, আর মাম্মাকে এখন স্কুল থেকে আমি নিতে যাচ্ছি। আর আপনাদের তো দেখালাম আজকে সকালবেলা প্রথম স্নোফলস হয়েছে এখানে, মানে এবছরের শীতে প্রথম স্নোফলস। তো স্নোফলস হয়ে গেছে সেটা তো ঠিক আছে, বরফ যখন পড়ে তখন কিন্তু ঠান্ডা থাকে না, কিন্তু বরফটা যখন গলতে থাকে না তখন ভীষণ ঠান্ডা লাগে। তো এখন -1 ডিগ্রি চলছে, তো বেরোতে তো হবেই, ঘরে তো সবসময় থাকলে হবে না। আর এখানে তো যতই ঝড় বৃষ্টি হয়ে যাক বা তুষারপাত হোক, যাই হয়ে যাক, বাচ্চাদের কিন্তু স্কুলে পাঠাতেই হবে। তো মাম্মাকে স্কুল থেকে নিয়ে আসবো, এসে ওকে খায়ে ঘুম পাড়িয়ে দেবো। এই দেখুন বাইরের কি অবস্থা হয়ে আছে। এখন তো কোনো গাড়ির মাথাতেই বরফ নেই, সকালে তো সাদা হয়েছিল, এখন দেখতে পাচ্ছি সব বরফই গলে গেছে। আর এই যে আমি মাম্মাকে নিয়ে এখন স্কুল থেকে ফিরছি, দেখুন কিরম দৌড় লাগিয়েছে। কি তো মুখে কি নিয়েছো? এটা কে দিয়েছে তোমাকে? ম্যাম দিয়েছে নাকি গো? তুমি আচ্ছা ধুয়েছো মাম্মা? তুমি যে খাচ্ছো ধোয়া তো গাজরটা, ক্যারটটা ধুয়েছো? আচ্ছা তাহলে ঠিক আছে, চলো ভেতর চলো, ভেতর চলো, বাইরে খুব ঠান্ডা, চলো। তো মাম্মাকে এখন অল্প করে ভাত খাওয়াবো, তারপরে ঘুম পাড়িয়ে দেবো। এখন বাজে সন্ধ্যে 6:30, আর এই যে আমি 1 কাপ চা নিয়ে বসে পড়েছি। আর শীতকালে আমার সব থেকে পছন্দের জায়গা হচ্ছে এই যে রুম হিটারে আমি হেলান দিয়ে বসে থাকি, মানে এত আরাম লাগে না। আর বাইরে তো কনকনা ঠান্ডা, একমাত্র ঘরটাই গরম থাকে খুব বেশি, যেহেতু রুম হিটারটা আমাদের সকাল থেকে চলে। আর আমাকে যদি কেউ এসে বলে যে আমি বারে বারে চা তোমাকে করে দেবো, ঘরের কোনো কাজ করতে হবে না, তাহলে আমি প্রচণ্ড খুশি হয়ে যাব। কারণ শীতকালে হাত পাত সব জমে একদম বরফ হয়ে যায়, কিচ্ছু কাজ করতে ইচ্ছা করে না, বাধ্যতামূলক কাজ করতে হয়, কারণ ঘরের কাজ না করলে করবেটাকে। তো আমি এখন চা খাচ্ছি, আর মাম্মা এখনও ঘুমাচ্ছে, আসলে
শরীরটা যেহেতু খারাপ তার জন্য ওকে একটু মানে সন্ধেবেলাটা ঘুমাতে দিচ্ছি। আসলে রাতে কিছুতেই ঘুমাতে পারছে না 2-3 দিন ধরে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ওর ঠান্ডা লেগে গেলে না ওর নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তো এটা মোটামুটি 1-2 সপ্তাহ চলবে, কারণ এখন শরীর খারাপটা এত তাড়াতাড়ি সারবে না, যেহেতু হুট করে ঠান্ডাটা পড়ে গেল। মানে কালকে রাতে ছিল -2, আর দেখলেন তো আপনারা স্নোফলস হচ্ছিল কেমন, তার মানে বুঝতেই পাচ্ছেন কেমন ঠান্ডা। ঘুম থেকে উঠেই একদম বাবা বাবা করে পাগল, কারণ ওর বাবা এখন কিংপন চাউমিন এনেছে, তার জন্য প্রচণ্ড খুশি। মানে এই যে বাবাকে একদম দরজা খুলে দিতেও একা চলে এসেছে। আর এই যে শোভন অফিস থেকে ফিরেছে, হাতে ওর কিংপন চাউমিন, আর মাম্মার খুশিটা দেখুন শুধু। ছেলের আবদার কোনো সময় শোভন ফেলতে পারে না। হ্যাঁ, অবশ্যই সেটা যদি উচিত আবদার হয়। আমরা সব সময় ছেলেকে সব কিছু দিই না, কারণ সব কিছু যদি সব সময় পেয়ে যায় তাহলে কোনো জিনিসেরই পাওয়ার মূল্য সে বুঝবে না। যাই হোক, ছেলে যেহেতু কিংপ্রন চাউমিন খেতে ভালোবাসে সেইটা তো এনেছেই, সাথে কিন্তু এনেছে ওর পছন্দের স্যুপ। এখানে যতই ভালো ভালো খাবার পাওয়া যাক না কেন, ভারতে যে সমস্ত দোকানগুলোতে চাইনিজ বা বিরিয়ানি যাই বলুন বিক্রি হতো, সেগুলোর স্বাদই কিন্তু অনেক আলাদা। তবুও কিছু করার নেই, যা পাওয়া যায় সেটাই তো খেতে হবে। তবে এই দোকানে চাউমিন আর স্যুপটা কিন্তু বেশ ভালো খেতে। চলুন তাহলে, সবকিছু সার্ভ করা হয়ে গেছে, এবারে টিফিনটা করে নিই। তো এখন বাজে রাত 8টা, আর শোভন অফিস থেকে ফেরার সময় কিংপন চাউমিন এনেছে আর তার সাথে চিকেন স্যুপ এনেছে। তো মাম্মা এই যে চাউমিন খেতে ব্যস্ত। তো আমরা ডিনার করছি না, যদিও আমরা এখন ওই টিফিনের মতোই খাচ্ছি। একটু দেরি করে আজকে ডিনারটা করবো, 9:30 বেজে যাবে ডিনার করতে করতে। মাম্মাকে একটু বেশি করে দিয়েছি, যদিও এখন খেয়ে নেয়, আমার মনে হয় না রাতে আর কিছু খাবে। তো যাই হোক, আমরাও এখন এই টিফিনটা করে নিই। তো ব্লগটাও এখানে শেষ করলাম। আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি ফিরবো নতুন আরেকটা ব্লগের সাথে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে অনেক খুশিতে রাখবেন। টাটা।